হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। তো আজ আমরা ক্লাস 11 নিউট্রিশনের ভিটামিন ডি এর যে লাস্ট টপিকটা সম্পর্কে আলোচনা করব। দেখো, আগের ভিডিওতে আমরা কিন্তু অলরেডি দুটো ক্লাস করে নিয়েছি, ভিটামিন ডি সম্পর্কে আলোচনা করে নিয়েছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, তোমরা প্লিজ আগের ভিডিওগুলো আগে দেখো, তারপর আজকের ভিডিওটা দেখবে। তাহলে কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পারবে ভিটামিন ডিটা সম্পর্কে। তো দেখো, আজকের ক্লাসে আমি স্টার্ট করছি। প্রথম কোয়েশ্চেন কী আছে, রিকেট এবং অস্টিওম্যালেশিয়ার পার্থক্য। দেখো, রিকেট এবং অস্টিওম্যালেশিয়া সম্পর্কে কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তো আজকে আমরা শুধু পার্থক্যটা একটু দেখে নেব। দেখো, প্রথমে রিকেট কী হচ্ছে, এটা মূলত শিশুদের হয়, অনেক সময় কিশোরদেরও হতে পারে। আর অস্টিওম্যালেশিয়া হচ্ছে কি, এই রোগ কেবল প্রাপ্তবয়স্ক এবং কিশোরদের হতে পারে, এটা কিন্তু শিশুদের রোগ নয়। রোগের সৃষ্টি কি, শিশুদের ক্ষেত্রে ক্যালসিয়াম ফসফেট গঠিত না হওয়ায় এই রোগ হয়। মানে শিশু হচ্ছে গর্ভাবস্থায় মায়ের যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তখন তার সন্তান জন্মাবার পর তখন সেই সন্তানের মধ্যে ক্যালসিয়াম ফসফেট গঠিত হয় না, তখন তার মধ্যে এই রোগটি দেখা দেয়। আর অস্টিওম্যালেশিয়াটা কি, বয়স্ক লোকের ক্ষেত্রে অস্থিতে ক্যালসিয়াম ফসফেট দ্রবীভূত হয়ে রক্তের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়ে যায়, ফলে এই রোগের সৃষ্টি হয়। আবার দেখো, এই যে ক্যালসিয়াম ফসফেট এটা অস্থিতে ছিল, সেটা দ্রবীভূত হয়ে রক্তের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, ফলে কিন্তু এই রোগের সৃষ্টি হচ্ছে। নেক্সট কী আছে দেখো, খনিজ মৌলের পরিমাণ হ্রাস। এই রোগে সাধারণত ফসফরাসের পরিমাণ হ্রাস পায়। আর অস্টিওম্যালেশিয়া এই রোগে সাধারণত ক্যালসিয়ামের পরিমাণ হ্রাস পায়। ঠিক আছে, নেক্সট কী আছে দেখো, অভাবজনিত কারণ। এই রোগ খাদ্যে ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন ডি এর অভাবে দেখা যায়। আর এই রোগ মূলত ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে দেখা যায়, এখানে কিন্তু ফসফরাসের ভূমিকাটা অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট কী আছে দেখো, অস্থির সমস্যা। এই রোগে হাত ও পায়ের লম্বা হাড়গুলি বেঁকে যায়, তবে মেরুদণ্ডের খুব একটা ক্ষতি হয় না। আর এই রোগে মূলত মেরুদণ্ড এবং পায়ের হাড়গুলি বেঁকে যায়। এরপর কী আছে দেখো, বেদনা। এই রোগে অস্থিতে তেমন বেদনা অনুভূত হয় না। আর এই রোগে হাড়ে ব্যথা অনুভূত হয়, তাই জন্যই তো বয়স্কদের হাড়ে কোমরে ব্যথা অনুভূত হয়। আচ্ছা, এটা হচ্ছে রিকেট এবং অস্টিওম্যালেশিয়ার পার্থক্য গেল। এর নেক্সট কী আছে দেখো, অস্টিওপোরোসিস এবং অস্টিওম্যালেশিয়ার পার্থক্য। আগের দিন কিন্তু আমি অস্টিওপোরোসিস সম্পর্কেও আলোচনা করে দিয়েছি। এটা কিন্তু বেশিরভাগ বৃদ্ধ মহিলাদের দেখা যায়। দেখো, এই রোগ সাধারণত বৃদ্ধাদের হয়, আর এই রোগ পূর্ণবয়স্কদের হয়। অস্টিওপোরোসিসটা দেখো, এই রোগে অস্থি ভঙ্গুর প্রকৃতির হয়, হাড়ে ফাটল দেখা দেয়, ফলে হাড়ে ব্যথা অনুভূত হয়। আর এই রোগে দেহের সমস্ত হাড়েই ব্যথা হয় এবং হাড় বেঁকে যায়। নেক্সট কী আছে দেখো, ক্যালসিয়ামের পরিমাণ। এই রোগে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ মোটামুটি ঠিক থাকে, আর এই রোগে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কিন্তু কমে যেতে থাকে। আর নেক্সট কী আছে দেখো, ভিটামিন ডি গ্রহণ করলে এই রোগ থেকে আরোগ্য লাভ করা যায় না, কিন্তু অস্টিওম্যালেশিয়ার ক্ষেত্রে দেখো, উপযুক্ত পরিমাণে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ফসফরাস গ্রহণ করলে কিন্তু এই রোগ নিরাময় করা সম্ভব হয়। বোঝা গেল তাহলে অস্টিওম্যালেশিয়া এবং অস্টিওপোরোসিসের মধ্যে কী পার্থক্য। এবার রিকেট এবং অস্টিওম্যালেশিয়ার মধ্যে কী পার্থক্য বোঝা গেল। এবার যদি তোমাদের করতে দেয় যে রিকেট, অস্টিওম্যালেশিয়া এবং অস্টিওপোরোসিস তিনটের মধ্যে কী পার্থক্য আছে, তখন তোমরা ইজিলি করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো কী আছে, অধিক ভিটামিন ডি গ্রহণের অপকারিতা। দেখো, সব কিছুরই কিন্তু যদি আমরা কম গ্রহণ করি, সেরকম অভাবে যেমন কিছু লক্ষণ প্রকাশ পায়, সেরকম যদি কোনো কিছু বেশি খেয়ে নিই আমরা, তখন সেটারও কিন্তু এফেক্ট আমাদের শরীরের ওপর পড়ে। তো সেটাই এখানে দেখাচ্ছে যে ভিটামিন ডি যদি আমরা অধিক গ্রহণ করি, তখন কী কী অপকারিতা হয়। দেখো, দৈনন্দিন চাহিদা অপেক্ষা অধিক পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করলে বিষক্রিয়া ঘটে। অন্ত্র থেকে অধিক ক্যালসিয়াম এবং ফসফরাস শোষিত হয়, রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। রক্তে ক্যালসিয়াম এবং ফসফরাসের পরিমাণ বৃদ্ধিতে বৃক্ক, হৃৎপিণ্ড, ধমনী ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এসে জমা হতে থাকে। এছাড়াও অধিক ভিটামিন ডি গ্রহণজনিত বিষক্রিয়ায় দৈহিক ওজন হ্রাসের সঙ্গে মাথা ধরা, তন্দ্রাচ্ছন্নতা, বমি বমি ভাব, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, রক্তচাপ বৃদ্ধি, খিটখিটে মেজাজ ইত্যাদি লক্ষণ দেখা যায়। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখা হচ্ছে ভিটামিন ডি এর শোষণ এবং সঞ্চয়। দেখো, ভিটামিন ডি হচ্ছে কি, ফ্যাটে দ্রবীভূত হয়। আমরা জানি যে ভিটামিন এ
ডি, ই এবং কে, এই চারটি হলো ফ্যাটে দ্রাব্য ভিটামিন। তাই খাদ্যে চর্বি বা তেল জাতীয় পদার্থ থাকা বাঞ্ছনীয়। যদি তেল বা চর্বি জাতীয় খাবার আমরা না খাই, তখন কিন্তু ভিটামিন ডি সেখানে দ্রবীভূত হবে না। শুধু ভিটামিন ডি কেন, এ, ডি, ই, কে, এই চারটে ভিটামিনই সেখানে দ্রবীভূত হবে না। নেক্সট কী আছে দেখো, আসলে খাদ্যের ভিটামিন ডি ক্ষুদ্রান্ত থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পৌঁছয়। এই কাজে ফ্যাট কিন্তু সাহায্য করছে। ফ্যাটের অভাবে ভিটামিন ডি এর শোষণ ব্যাহত হয়। ফ্যাট যদি শরীরে কোনো ঘাটতি হয়, ফ্যাট যদি ধরো যতটা আমাদের দৈনন্দিন ফ্যাটের চাহিদা তার থেকে আমরা কম খাই, তখন কী হবে, তখন যে ফ্যাটের দ্রাব্য যে ভিটামিন সেগুলো তো সেখানে দ্রবীভূত হতে পারবে না, তাহলে সেগুলো খাদ্যের মাধ্যমে কিন্তু শোষিত হবে না, তাহলে আমাদের শরীরে কিন্তু সেগুলো কোনো কাজেও লাগবে না। তাই কিন্তু দৈনন্দিন প্রয়োজন মতো যে ফ্যাট সেটা কিন্তু আমাদের গ্রহণ করা উচিত, না হলে কিন্তু এই যে ভিটামিন ডি এর শোষণ ব্যাহত হয়। এরপর দেখো, বাইল বা পিত্তরস ভিটামিন ডি শোষণে সহায়তা করে। দেহে প্রয়োজনের তুলনায় বেশি ভিটামিন ডি যদি শোষিত হয়ে যায়, তা যকৃৎ, মস্তিষ্ক, ফুসফুস, অস্থি এবং ত্বকে সেগুলো সঞ্চিত হয়। তবে অধিক সঞ্চিত হয় কোথায়, যকৃতে। বোঝা গেল? তাহলে এখান থেকে কি কি কোশ্চেন আছে দেখো, ভিটামিন ডি এর শোষণে বাধা দেয় কোন কোন উপাদানগুলি, এটা কিন্তু আমি আগে আলোচনা করে দিয়েছি। অস্টিওপোরোসিসের লক্ষণগুলি কী কী, এটাও আমি আলোচনা করে দিয়েছি। অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন কাকে বলা হয়, অ্যান্টি রিকেটিক ভিটামিন বা র্যাকাইটিক ভিটামিন ভিটামিন ডিকে বলা হয়, কারণ এটা রিকেট রোগকে প্রতিরোধ করছে। নেক্সট, ভিটামিন ডি2 এবং ডি3-র মধ্যে কী পার্থক্য, এটাও আমি আগে বলে দিয়েছি। ভিটামিন ডি এর দুটি প্রো ভিটামিনের নাম, এটাও বলে দিয়েছি। ডি এর দুটি কাজ, সেটাও বলা আছে। ডির অভাবে কী কী রোগ হয়, এটাও বলা আছে। তো এই কোয়েশ্চেনগুলোর যদি অ্যান্সার তোমরা পেতে চাও, তাহলে তোমরা প্লিজ আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখো তোমরা, তাহলে কিন্তু সব কোয়েশ্চেনের তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন আটকায়, যদি তোমরা কোনো কোয়েশ্চেন না অ্যান্সার করতে পারো, তাহলে তোমরা অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করার। ওকে, নেক্সট কী আছে দেখো, ভিটামিন ডি এর স্থায়িত্ব। ভিটামিন ডি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি রান্না করার সময় তাপ প্রয়োগে খাদ্য থেকে নষ্ট হয়ে যায় না। এটি জলে অদ্রাব্য বলে খাদ্য জলে ধৌত করলেও জলের সঙ্গে এর অপচয় ঘটে না। তবে দীর্ঘদিন ধরে যদি বায়ুর সংস্পর্শে রাখা হয়, তাহলে এর গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। বোঝা গেল? আচ্ছা, এর দৈনিক চাহিদা তাহলে কি, আমরা এই ছকটা একটু দেখে নিই। দেখো, আইসিএমআর আর ডি অনুযায়ী 2020 অনুযায়ী কিন্তু ভিটামিন ডি এর দৈনিক প্রয়োজনীয়তা। প্রথমে দেওয়া আছে গোষ্ঠী, তারপর কি আছে বয়স আর কাজের ধরন অনুযায়ী, এরপর আছে ভিটামিন ডি এর চাহিদা মাইক্রোগ্রাম পার ডে। এবার দেখো আছে প্রথমে সদ্যজাত শিশু, 0 থেকে 6 মাস হচ্ছে কত, 0 থেকে 6 মাস এবং 7 থেকে 12 মাস, এখানে কিন্তু ভিটামিন ডি দৈনিক চাহিদাকে বলে কিছু দেওয়া নেই। নেক্সট কী আছে দেখো, শিশু, 1 থেকে 3 বছরের শিশু, 4 থেকে 6 বছরের শিশু, 7 থেকে 9 বছরের শিশু, সবার দেখো সেম 400 বা 10 মাইক্রোগ্রাম। এরপর বালক বালিকা কত, 10 থেকে 18 বছর, এটাও 400 বা 10 মাইক্রোগ্রাম। এরপর আছে কি, পুরুষ বা মহিলা, স্বল্প, মাঝারি ও অতি পরিশ্রমী, দেখো এখানে কিন্তু কিছু দেওয়া নেই সেরকম। আর ডি চার্টটা দেখো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ভিটামিন ডি এর চাহিদাগুলো সেরকমভাবে কিছু দেওয়া নেই। কিন্তু এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে দেখো, পুষ্টিবিজ্ঞানীদের সুপারিশ অনুযায়ী প্রাক বিদ্যালয় শিশুদের দৈনিক 400 বা 10 মিলিগ্রাম, বালক বালিকা প্রাপ্তবয়স্কদের দৈনিক 200 মাইক্রোগ্রাম বা 5 মিলিগ্রাম এবং গর্ভবতী স্তন্যদাত্রীদের জন্য 400 মাইক্রোগ্রাম বা 10 মিলিগ্রাম ভিটামিন ডি এর প্রয়োজন। তাহলে আমরা এখান থেকে মানটা করে নিতে পারি, গর্ভবতী স্তন্যদাত্রীদের জন্য কত, 400 মাইক্রোগ্রাম বা 10 মিলিগ্রাম, বালক বালিকা বা প্রাপ্তবয়স্কদের হচ্ছে দৈনিক 200 মাইক্রোগ্রাম বা 5 মিলিগ্রাম, আর হচ্ছে কি প্রাক বিদ্যালয়গামী শিশুদের জন্য হচ্ছে 400 মাইক্রোগ্রাম বা 10 মিলিগ্রাম। এটা বোঝা গেল? তাহলে তোমরা এখান থেকে কিন্তু এই ছকটা তোমরা কমপ্লিট করে নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকে কিন্তু ভিটামিন ডি এর ক্লাস আমরা সেখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট দিন আমরা কি আলোচনা করব, ভিটামিন ই সম্পর্কে। ওকে, থ্যাংক ইউ।